তুরাগ তীরে জুমার জামায়াতে লাখো মুসল্লির ঢল, দেশ ও বিশ্ব উম্মার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত। কাঁচা বাজারের সবজির দামে স্বস্তি, কৃত্রিম সংকট, বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়তি, চড়া চালের বাজারও। রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় সড়কে 5 জনের প্রাণহানি, কুষ্টিয়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত। ভিন্ন রাজনৈতিক ছায়াতলে মিরপুরে মাথাচড়া দিয়েছে আওয়ামী লীগ আমলের সন্ত্রাসীরা, মেতেছে অস্ত্র মহড়া, দখল, চাঁদাবাজি, ছিনতাইয়ে। রাতপোহালি পর্দা উঠেছে অমর 21 বইমেলার, উদ্বোধন করবেন ডক্টর ইউনূস, বসছে 708টি স্টল, পর্যাপ্ত নিরাপত্তা। এবং বাংলাদেশের নারীদের সামনে এবার হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন, কাল ভোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগার্সরা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। টঙ্গীর তুরাগপাড়ে দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজে লাখো মুসল্লির ঢল। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে জুমার ইমামতি করেন মাওলানা জুবায়ের। 3 পর্বের ইজতেমার প্রথম ধাপে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের 72টি দেশ থেকে আসা মুসল্লিরা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লিদের ঢল। শুক্রবার ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে আদায় হয় দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজ। এই নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। পথ চলতে নানা ভুলভ্রান্তির ক্ষমা প্রার্থনায় দুহাত তুলে মোনাজাতে অংশ নেয় মুসল্লিরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। এর আগে সকাল থেকেই জুম্মার নামাজ আদায়ে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন দূর দূরান্তের মুসল্লিরা। এ সময় ইসলামের দাওয়াত প্রচারের পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করেন তারা। ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো, খবরের কথা, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম তারা একের পর এক মূল্যবান নসিহত পেশ করতেছেন এবং আমরা তাদের উপদেশ থেকে আমরা মুনাফা অর্জন করতেছি। বয়ানে ছিল যে আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের পরবর্তীকাল জীবন যে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করব এবং আখিরাতি বিষয়ে আমাদের সব নসিহত করা হয়েছে। জীবন পরিচালনা করার যে আখিরাতে কিভাবে লাভবান হতে পারি আমরা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাওলানা জুবায়েরপন্থীরা এবারের ইজতেমা 2 পর্বে ভাগ করায় প্রথম পর্বে অংশ নিয়েছে 41 জেলা ও পরবর্তী ধাপে অংশ নেবে 22টি জেলা। এতে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। এবার আমি 4বার আসছি, এই 4বারের মতো এবার খুব একটা শান্তি। সুশৃঙ্খলভাবে যেভাবে ধর্মপ্রাণ মুসলমান আয়েশা এই কাজটা বিশ্ব ইজতেমা সফল করতে পারে, এই জন্য আলহামদুলিল্লাহ সরকারও আমাদেরকে, বর্তমান যে সরকার, সুন্দর আমাদের পরিবেশ একটা তৈরি করেছেন। প্রত্যেক খিত্তা এবং প্রত্যেক জায়গায় তশকিল হইতেছে, আমল হইতেছে যে কিভাবে আমরা তশকিল করে চিল্লায় পাঠাবো। অনেক লোক যখন 64 জেলা একসাথে হয় তখন অনেক গাদাগাদি হয়, অনেক হয়, ঝামেলা হয়। এই কারণে হুজুরদের নির্দেশে যে ইজতেমা 2 ভাগ করা হয়েছে, এই কারণে আলহামদুলিল্লাহ এখন কোনো ঝামেলা হচ্ছে না, লোকজন ভালোভাবে যাওয়া আসা করতে পারছে। জুম্মার নামাজ শেষে সারা বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করেছেন মুসল্লিরা। এছাড়াও 72টি দেশের 2150 জন মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ছুটির দিনে রাজধানীর বাজারের দাম বাড়তি তেলের, তবে কমেছে শীতকালীন সবজি সহ মুরগির দাম। এদিকে সব ধরনের শীতকালীন সবজির দামও কম। চাল ও মুদি পণ্যের বাজারে রয়েছে উচ্চ মূল্যস্ফীতিশীল। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দামে বইছে সুবাতাস। কমেছে সব ধরনের সবজির দাম। বেশিরভাগ সবজি মিলছে 20 থেকে 25 টাকায়। শাকের আটিও বিক্রি হচ্ছে 5 টাকার কমে। এই যে আমরা দেখি না যে বই রয়েছি, কাস্টমার নাই, হস্তা অনেক কাস্টমার নেই। আবার যদি দাম হইতো ঠিকই সব কাস্টমার উঠতে পারতো। দাম কম অনেক, কোনো কাস্টমারই নেই। শুক্রবারে বাজার দেখেন দোকানদাররা কিভাবে বই রয়েছে। সবজির পাশাপাশি দাম কমেছে মুরগির। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির কেজি প্রতি দাম কমেছে 10 টাকা। গরু ও খাসির মাংস মিলছে আগের দামেই। তবে মাছের বাজারে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে ইলিশের দাম। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে 2200 টাকায়। সোনালী মুরগি গত সপ্তাহ ছিল 310 টাকা 320 টাকা, এই সপ্তাহে আপনার 290 টাকা 300 টাকা, প্রতি কেজিতে 15 টাকা 20 টাকা কমছে। আপনার ব্রয়লার মুরগি হলো 185 টাকা থেকে 190 টাকা, ব্রয়লার 200 টাকা ছিল। আর সোনালী আর আপনার দেশি মুরগি হলো 550 ছিল, এখন 530 টাকা। ইলিশ মাছের এখন সিজন না, আনসিজন, এই জন্য একটু ইলিশ মাছের দামটা
একটু বেশি আছে। তবে বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট। যাও আছে সেগুলো বিক্রি হচ্ছে গায়ের মূল্য থেকে বাড়তি দামে। এতে বাজারে এসে ভোক্তারা পড়ছেন বিপাকে। একমাত্র ভোজ্য তেলটা নিয়ে কারচুপি, কোম্পানিরা দিচ্ছে না, ডিলারও দিচ্ছে যা মনে করেন গায়ে রেট, যেমন 852 টাকা কিনা 850 টাকা কিনে আনি, এরপরে লেবারে দিতে 2 টাকা, 852 টাকা কিনে আনি কত বেচুম? কাস্টমারের সাথে আমাদের সাথে বহুত জলগা বিতর্ক। তেলটাই আমি ভোজ্য তেলটার দাম আমি অতিরিক্ত দেখতে পাচ্ছি, এবং যেটা চাচ্ছি সেটা আবার পাচ্ছি না। মার্কেটে সকল ব্র্যান্ডের তেল পাওয়াও যাচ্ছে না। চালের বাজারও চড়া। মিনিকেট ও নাজিরশাইলে প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। গেল এক মাসে চিকন চালের দাম বেড়েছে 8 থেকে 12 টাকা পর্যন্ত। গত এক মাস যাবতে চালের দাম অনেক বেশি বাড়ার পরে যায় সরকার বিভিন্নভাবে আমদানি করছে বা সরকার মনিটরিং করছে, করার পরে যায় মনে করেন বাজার স্থিতিশীল অবস্থা আছে, দাম বাড়ছে না কমছে না। অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ক্রেতারা। মুদিদোকান যে অবস্থা হয়েছে বর্তমানে কেজিতে 10 টাকা 20 টাকা সব মাল বাড়তেছে। এখন এগুলা কমানো কিভাবে কমান যায় এটা সরকারের দেখার উচিত বর্তমানে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে ঘন কুয়াশায় সকাল থেকে সড়ক দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে। রংপুরে আলাদা 3 সড়ক দুর্ঘটনায় 5 নিহত ও 11 জন আহত হন। এদিকে সকালে কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হন। অন্যদিকে ভোরে টাঙ্গাইলের কালীহাতিতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহের দিগারকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2, বগুড়ায় 2 ট্রাকের সংঘর্ষে 1 এবং চাঁদপুরের মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। রংপুর নগরীর সাতমাথা এলাকায় একটি নাইট কোচ ও 3 চাকার মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও 4 জন। পুলিশ জানায় সকাল 8:30টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী 3 চাকার মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায় সকালে একটি সিএনজি কুষ্টিয়া থেকে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পাথর বোঝাই 10 টাকার ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক সহ তানিয়া খাতুন নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত 3 জনকে কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। টাঙ্গাইলের কালীহাতিতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় শুক্রবার ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মোটরসাইকেলটি মহাসড়কের পুংলি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই রাকিব নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাফওয়ান, আজ ইজতেমায় আর কি আনুষ্ঠানিকতা রয়েছে? জুমার পর কি বলছেন মুসল্লিরা? বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখানে এসে অংশ নিয়েছেন। যারা ইজতেমা ময়দানে অবস্থান করছেন তারা ছাড়াও অন্যান্য মুসল্লিরাও এখানে এসেছেন, যারা নিকটবর্তী এলাকা রয়েছেন। এছাড়া দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন। তো জুম্মার যে নামাজটি আজকে হয়েছে সেটির ইমামতি করেছেন যে মাওলানা জুবায়ের, তার ইমামতিতে এই জুম্মার নামাজটি পড়েছেন। ভিন্ন রাজনৈতিক ছায়াতলে মিরপুরে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা সন্ত্রাসীরা। আবারও প্রকাশ্যে অস্ত্র মহড়া, দখল, চাঁদাবাজি ও ছিনতাই শুরু করেছে তারা। বর্তমানে বিএনপির সভা সমাবেশও দেখা মিলছে তাদের। তবে বিএনপি নেতারা বলছে তাদের অজান্তেই কর্মসূচিগুলোকে ঢুকে পড়ছে এরা। এম এ আজিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। বর্তমানে বিএনপির মিছিল সমাবেশে সক্রিয় আশিক ওরফে ভৈরাদে আশিক। তবে কদিন আগেও আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার হয়ে লাঠিসোঁটা হাতে রাজপথে নামত বিএনপি ও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে। নব্য বিএনপি নেতা হয়ে ওঠার সাথে সাথে আশিকের নেতৃত্বে মিরপুরে আবারও সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং ভৈরাদে গ্রুপ।
সে গ্রুপে যুক্ত হয়েছে জীবন ওরফে কাল্লু জীবন, হাফিজ ওরফে তুফান, সোহেল ওরফে পাতা সোহেল সহ 20 থেকে 25 জন বিপথগামী কিশোর। প্রকাশ্য অস্ত্র মহড়া, দখল ছিনতাই শুরু করেছে তারা। আমি আইসা নামছি, নাইমা চা খাচ্ছি, আর মধ্যে দেখি অনেক অস্ত্র শস্ত্র নিয়ে দৌড় ধাপ পারতেছে। চাকুনা কালে লাগছে, এই দেখ চোট গেল, যাওয়ার পর ওদিকে কোবাই মোবাইল ছিল, আবার এদিকে আসলো একটা মহিলা, একটা আপু ছিল, ওই জায়গায় তারে ঘেরা ফেলাইছে। এগুলো এসে ভাঙচুর করে, আমার বোনের মারতে লইছিল, মারতে পারেনি, পরে এগুলো ভাঙচুর করে, আলমারি কোবায়, পরে ঘরে টাকা ছিল, কানের জিনিস ছিল, এগুলো লয়ে গেছে। আওয়ামী লীগের ছায়াতলে গড়ে ওঠা এসব সন্ত্রাসীরা এখন রীতিমতো বিএনপি বনে গেছে। তাই নতুন করে আবারও আতঙ্ক ছড়িয়েছে মিরপুর জুড়ে। যারা আওয়ামী লীগ ছিল তারা যাতে আমাদের কাছে আসতে না পারে এবং আমরা তাদেরকে ঠাঁই না দিই। কিন্তু আমাদের কিছু কিছু কর্মী আছে, তারা এই বিষয়গুলোর পত্র দিতে আছে, সেটা আমাদের দলের জন্য শুভকর নয়। ও আগে হচ্ছে বিএনপি আওয়ামী লীগে ছিল, যেখানে তারেক রহমানকে গালাগালি করত, এখন আবার তার দলে ঢুকেই তার সাথে রাজনীতি করতেছে। তাদেরই ছত্রছায়া আছে, কিছু নাম আছে, কিছু লোক আছে, তাদের ছত্রছায়ায় কাজ করতেছে। ছাত্রদল নেতা খোরশেদুল ইসলাম নীরবের ব্যানারে আশিক বিএনপির মিছিল সমাবেশে অংশ নিলেও খোরশেদুল ইসলামের দাবি তার অজান্তেই আশিক ঢুকে পড়েছে তার ব্যানারে। আমি যেহেতু নেতৃত্ব দেই, আমার বিভিন্ন ওয়ার্ডে ছেলেপেলে থাকে, ও কিভাবে ঢুকছে এবং কিভাবে প্রবেশ করছে সেই বিষয়ে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড অবগত না, কারণ আমি জানি না আশিক তো আওয়ামী লীগেরই দোষর ছিল, আমার এখানে আসছে হয়তোবা আমাকে প্রতিপন্ন করার জন্য। একবার এদের গ্যাংয়ে যুক্ত হলে কেউ আর ফিরতে পারে না স্বাভাবিক জীবনে। গ্যাং থেকে বের হওয়ার ইচ্ছাই যেন হুমকি জীবনের জন্য। ভালো হইতে চাইতেছি দেখে মনে করেন ওর সাথে ভালো হইতে পারতেছি না। ও যত ভালো হইতে চাই ও তত আইসাই সেখানে দাও, বডি, পিস্তল এগুলো আইনা নিয়ে প্রচুর আর কি অত্যাচার করে। আশিক ও তার ভৈরাদে গ্যাং নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় পল্লবী থানা পুলিশ। দেশ টিভিতে আশিকের বিরুদ্ধে কথা বলায় রাতে আবারও আশিক ও তার ভৈরাদে কিশোর গ্যাং গ্রুপ কুপিয়ে আহত করে ভুক্তভোগীদের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাত পোহালেই পর্দা উঠবে অমর একুশে বইমেলার। শেষ মুহূর্তে প্রস্তুত বইমেলা প্রাঙ্গণ। অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় মেলায় সার্বক্ষণিক ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বইমেলার প্রস্তুতি নিয়ে আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রাত পোহালেই বই উৎসব। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সহ অসংখ্য সৃজনশীল ও মননশীল বইয়ের সম্ভার নিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শনিবার থেকে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। আমাদের সংগ্রহে আছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, নীলদর্পণ দীনবন্ধু মিত্র, কাদো নদী কাদো শহীদ অলিউল্লাহ আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বই ছাপতে ব্যস্ত প্রেসগুলো। মেলার অন্যতম আকর্ষণ নন্দিত কথা সাহিত্যিকদের নতুন বইয়ের বার্তা জানালেন এ প্রকাশকরা। সম্প্রতি বেশ কিছু তরুণরা ভালো লিখছেন এবং তারা তাদের নিজস্ব পাঠক তারা তৈরি করেছে। বিশেষ করে আমাকে সাদাত হোসাইনের কথা বলতেই হয়। তাকে ঘিরে কিন্তু বইমেলায় একটা ভিড় হয়, তার অটোগ্রাফের জন্য একটা লাইন হয়। এদিকে শুক্রবার সকালে অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি জানান, সিসিটিভির মাধ্যমে সমগ্র বইমেলা পর্যবেক্ষণ করা হবে, থাকবে সর্বক্ষণ পুলিশ। বইমেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ
এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সবার অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠবে বইমেলা, আশা আয়োজকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। শুক্রবার সকালে সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। তিনি জানান, ওমরা পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত 10:30টার দিকে বিমানটি দুবাই পৌঁছায়। বিমানের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে ভর্তি করা হয় দুবাই হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। তিনি আরও জানান, সুস্থ হলে সৌদি আরবে যাবেন বাবর। সেখানে ওমরা শেষে চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে। দেখছেন সংবাদ দুপুর।